অ্যামাজন জঙ্গলের নাম শুনলেই আমাদের মনে কেমন একটা অ্যাডভেঞ্চার ফিল হয়, তাই না? হ্যাঁ, ঠিক তাই। আর আমরা কম বেশি সকলেই জানি যে অ্যামাজনের জঙ্গলে কত অদ্ভুত ও খতরনাক জীবজন্তু আছে। আর সেখানে যদি কেউ যায় তাহলে সেখান থেকে ফিরে আসাটা তার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঠিক এইরকমই কনসেপ্ট নিয়ে মূলত আজকের মুভির গল্প। 2016 সালে মুক্তিপ্রাপ্ত দ্য লস্ট সিটি অফ জেড মুভিটি মূলত একটি সত্য জীবন কাহিনীর উপর নির্মিত, যিনি একজন ইংল্যান্ড আর্মি অফিসার ছিলেন। তার নাম পার্সি ফারসেট। তিনি মূলত 3বার অ্যামাজনের উদ্দেশ্যে অভিযান চালান। তিনি কোনো এক সোনার শহরের সন্ধান করছিলেন। তিনি কি ওই সোনার শহরটি খুঁজে পাবেন? আজ আপনাদেরকে সেটাই বলবো। সময়টা 1905। এখানে একদল আর্মিকে দেখা যায় যারা একটা প্রতিযোগিতা করছিল একটি হরিণকে মারার জন্য, কারণ তাদের আর্মি অফিসারের একজন গেস্ট আসছে তার জন্য। ইনি হলেন পার্সি ফরসেট। তিনি তার স্ত্রী ন্যায়না ও তার ছেলে জ্যাকের সাথে এখানে এসেছেন। তিনি হরিণটিকে মারার জন্য প্রাণপণ চেষ্টা করেন, কারণ তাদের পরিবারের কোনো রকম সুনাম ছিল না। তাই সে ভাবে এই হরিণটিকে মারার ফলে তার এবং তার পরিবারের একটু সুনাম হতে পারে। পার্সি হরিণটিকে মারতে সক্ষম হয়। সেদিন রাতে পার্টিতে পার্সি ভাবে হয়তো তাকে এবার সম্বর্ধনা জানানো হবে এই হরিণটিকে মারার জন্য, কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে যায়। তাকে কোনো সম্বর্ধনা জানানো তো দূরের কথা, এমনকি সেখানে ডিনারেও তাকে আমন্ত্রণ করলো না। তো যাই হোক, এতে পার্সি খুব কষ্টও পায়। ঠিক তার 1 বছর পর পার্সিকে একটা রয়্যাল জিওগ্রাফি সোসাইটি থেকে ডেকে পাঠানো হয়, যেটি ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত। এই সোসাইটি মূলত কোনো জিওগ্রাফিক্যাল স্থান বা কোনো জিনিস নিয়ে রিসার্চ করত। পার্সি যখন সেখানে পৌঁছায় তখন ওই সোসাইটির প্রেসিডেন্ট পার্সিকে বলিভিয়া নামক একটি দেশের নাম বলে, যেটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত, এবং ওই বলিভিয়া দেশটিতে বন্য আদিবাসীদের বসবাস রয়েছে যারা খুব খতরনাক। এই বলিভিয়া ও ব্রাজিলের মাঝামাঝি একটা জঙ্গল আছে যার নাম হলো অ্যামাজন। এই দুটি দেশ তাদের সীমানা নিয়ে দ্বন্দ্ব লাগছে, তাই ওই সীমানা নির্ধারণ করার জন্য পার্সিকে ওই অ্যামাজন জঙ্গলে যেতে বলা হচ্ছে, কারণ সে এর আগেও ওই সীমানা নির্ধারণের কাজ করেছিলেন। এও বলা হয় যে ওই জঙ্গলে পদে পদে বিপদ, না জানি কত খতরনাক জন্তু, বিষধর পোকা, সাপ, আরও কত কী আছে যেগুলো কল্পনা করাও কঠিন। ওই জঙ্গল এত ঘন যে সেখানে সূর্যের আলোয় ঠিকমতো পৌঁছায় না। প্রেসিডেন্ট পার্সিকে বলে যদি সে এই কাজে পারদর্শী হতে পারে তাহলে তাকে সম্মানিত করা হবে, এমনকি তার পরিবারেরও অনেক নাম হবে। তারপর পার্সি তার স্ত্রীর সাথে কথা বলে জানতে পারে যে তার স্ত্রী আবার প্রেগনেন্ট। তো যাই হোক, পার্সি এরপর অ্যামাজনের উদ্দেশ্যে রওনা হয়। সময়টা 1906। মেজর পার্সি যখন জাহাজে করে যাচ্ছিলেন তখন তিনি বুঝতে পারেন তাকে কেউ যেন ফলো করছে। তারপর তিনি তাকে ধরার পর জানতে পারলেন যে তার নাম কস্টিন। কস্টিন গত 1 সপ্তাহ ধরে পার্সিকে ফলো করছে, কারণ সে পার্সির সাথে এই অভিযানে যেতে চায়। একথা শুনে পার্সি রাজি হয়ে যায়, যেহেতু তার সঙ্গী বলতে কেউ ছিল না। তারপর তারা দুজন অ্যামাজনের জঙ্গলে পৌঁছে যায়। তারা তাদের কাজ করতে থাকেন। যখন রাত হলো তখন তারা দুজনে গান বাজনার আওয়াজ শুনতে পায়। সেই দিকে গেলে তারা জানতে পারে ওই জায়গাটির নাম হাজেন্দা জাকোবিনা। ওখানে ব্যারেন নামে এক ব্যক্তি রাবারের বিজনেস করেন। পার্সি তার সাথে কথা বলে কয়েকজন গাইড ও কয়েক সপ্তাহের খাবার নিয়ে রওনা দেয় অ্যামাজনের নদীপথে। কিছুদিন পর তারা একটি বোট দেখতে পায় যার মধ্যে একটি ডেড বডি ছিল। ঠিক তখনই একদল বন্য আদিবাসী তাদের উপর হামলা করে দেয়, যার ফলে
পার্সিদের দলের একজন মারাও যায়। সেখান থেকে যেমন তেমন করে তারা তাদের প্রাণ রক্ষা করে। পার্সি গাইডকে কত দূর জিজ্ঞাসা করাতে গাইডটি বলে, খতরনাক নদী, ঘন জঙ্গল, এক সোনার শহর যেখানে গেলে আর কেউ ফিরতে চায় না। এসব কথা শুনে পার্সি কিছু বিশ্বাস করে না। তারপর রাত হয়ে যায়। পার্সি তখন কস্টিনকে একটি চিঠি পড়তে বলে, যেটি পার্সির স্ত্রী ন্যায়না তাকে পাঠিয়েছে। কস্টিন চিঠিটা পড়ে জানায় যে ন্যায়না আবার পুত্র সন্তান জন্ম দিয়েছে, যার নাম ব্রাইন। তার বড় ছেলে জ্যাক সব কাজ ভালো করে করছে। এভাবে কয়েক মাস কেটে যায়। তাদের সব খাবার শেষ, খিদেতে সবার শরীর দুর্বল হয়ে পড়েছে। এমন সময় তারা সবাই একটি ঝর্ণা দেখতে পায়, যেটা দেখে সবাই খুব খুশি হয়, কারণ এর আগে কোনো মানুষ ওই ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারেনি। বিশেষ করে কস্টিন খুবই খুশি হয়। পার্সি সেখানে গিয়ে কিছু মাটির পাত্র দেখতে পায়, যেগুলো কয়েকশো বছর পুরনো। পার্সি ভাবে, তাহলে কি ওই গাইড যা বলছিল সেগুলো সব সত্যি? সত্যি কি তাহলে এই জঙ্গলের মধ্যে কোনো সোনার শহর আছে? তারপর তারা তাদের সীমানা নির্ধারণের কাজ শেষ করে তারা সবাই তারপর সেখান থেকে তাদের দেশে ফিরে আসে। ফিরে এসে পার্সিকে সম্মানিত করা হয় তার এই কাজের জন্য, কারণ তিনি যা করেছেন তা এর আগে কেউ করতে পারেনি। রাতের ডিনারের সময় পার্সি জেমস মেরির সাথে আলাপ হয়, যিনি পেশায় একজন বায়োলজিস্ট। পরদিন একটা বড় প্রেস কনফারেন্স রাখা হয়, যেখানে পার্সি বলে যে ওই জঙ্গলের মধ্যে একটি প্রাচীন সভ্যতা আছে। ওই সভ্যতার ব্যাপারে কেউ জানে না। সেই মাটির পুরনো পাত্রগুলো দেখিয়ে বলে এগুলো তার প্রমাণ। একথা শুনে কেউ বিশ্বাস করে না, সবাই হাসাহাসি করতে থাকে। এরপর একটি চিঠি দেখিয়ে সেটি পড়তে থাকে। চিঠিটি একটা আর্মি অফিসারের। তিনি লিখেছেন যে তিনি একটা সোনার শহরে এসে পড়েছেন, যেখানে সব কিছুই সোনার তৈরি। সেখানে শুধুই সোনা আর সোনা। পার্সি ওই সোনার শহরটিকে নাম দেন জেড, কারণ সেটিই ছিল প্রাচীন সভ্যতার শেষ শহর। একথা শুনে মিস্টার মেরি বলে ওঠেন, আমাদের ওখানে গিয়ে ওই সোনার শহরটি খুঁজে বার করতে হবে। এতে পার্সি রাজি হয়। পার্সি কস্টিনকে জিজ্ঞাসা করে জানতে পারে সেও তাদের সাথে ওই জঙ্গলে পুনরায় যেতে চায়। রাতে পার্সির স্ত্রী ন্যায়না তাকে যেতে মানা করে। ন্যায়না বলে সেও যেতে চায়। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তো যাই হোক, শেষমেশ ন্যায়না অনুমতি দিয়েই দেয়। তারপর পার্সি পুনরায় আবার অ্যামাজনের জঙ্গলে অভিযান শুরু করে। সময়টা 1912। তারা সকলে একটি নৌকায় করে সেই অ্যামাজনের নদী পথ দিয়ে যেতে লাগে। এমন সময় সেই বন্য আদিবাসী তাদের উপর হামলা করে দেয়। কিন্তু এইবার পার্সি অনেক রিসার্চ করে তাদের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছিল। তাই পার্সি এক প্রকার গান শুরু করে এবং আমি গো বলতে থাকে। তাই আদিবাসীরা তাদেরকে আর কিছু করে না। তারা সবাই ওই আদিবাসীদের এলাকায় গিয়ে দেখতে পায় একটি মানুষকে পোড়ানো হচ্ছে। জানা যায় মানুষটি মারা গিয়েছিল। এদের সর্দার মনে করেন মারা যাওয়ার পর তাকে পুড়িয়ে খেয়ে ফেললে তার আত্মা নাকি এদের মধ্যে চলে আসে। এরপর পার্সি এদের সর্দারকে জিজ্ঞাসা করে ওই প্রাচীন সভ্যতার ব্যাপারে। সর্দার বলে সে ওই প্রাচীন সভ্যতার ব্যাপারে শুনেছিল, কিন্তু সেটি আদৌ আছে কি না সেটা জানে না। তারপর তারা সেখান থেকে কিছু মালপত্র নিয়ে আবারও যাত্রা শুরু করে। খানিকটা যাওয়ার পর তাদের নৌকাটি একটি পাথরের সাথে ধাক্কা খায়, যার ফলে কস্টিন ও মিস্টার মেরি জলে পড়ে যায়। মেরি নৌকা ধরে উঠবার চেষ্টা করে, যার ফলে তাদের অনেক খাবার জলে পড়ে যায়। পার্সি ও তার সঙ্গীরা মিস্টার মেরির উপর খুব রেগে যায় তার এই কাজের জন্য। মিস্টার মেরি ক্রমশ দুর্বল হতে থাকে। তার শরীর খুব খারাপ হয়ে যাওয়ার ফলে পার্সি ও তার সঙ্গীরা মিস্টার মেরিকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। পার্সি একটি ঘোড়া ও কিছু পরিমাণ খাবার এবং একটি গাইড দিয়ে মিস্টার মেরিকে চলে যেতে বলেন। কিছুদিন কেটে যাওয়ার পর
পার্সি এক জায়গায় কিছু মানুষের মূর্তি দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়, কিন্তু তাদের সঙ্গীরা তাকে বলে আমাদের আর এগোনো সম্ভব না, কারণ আমাদের কাছে আর কোনো খাবার নাই। তাই পার্সি অনিচ্ছা সত্ত্বেও তাকে তার দেশে ফেরার সিদ্ধান্ত নিতে হয়। দেশে ফিরে পার্সি তার পরিবারকে পেয়ে খুব খুশি হয়। এতদিনে তার একটা মেয়েও হয়ে যায়। তারপর পার্সিকে রয়্যাল জিওগ্রাফি সোসাইটি থেকে ডেকে পাঠানো হয়। সেখানে গিয়ে পার্সি দেখে মিস্টার মেরি সেখানে বসে আছেন এবং তিনি নাকি বলেছেন পার্সি ও তার সঙ্গীরা তাকে খেতে দেয়নি ও তার সাথে খুব খারাপ আচরণ করেছে। একথা শুনে পার্সি সোসাইটির জজকে বলে মিস্টার মেরি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। জর্জ বলেন এখন আমাদের দেশ যুদ্ধ লড়ছে, তাই তোমাদের ব্যাপারটা আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা নিজেরা কথা বলে এটাকে মিটিয়ে নাও। তাই মিস্টার মেরি পার্সিকে তার কাছে ক্ষমা চাইতে বলে। একথা শুনে পার্সি সঙ্গে সঙ্গে ওই সোসাইটি থেকে রিজাইন দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। পার্সি পুনরায় আর্মিতে জয়েন করে। একথা শুনে তার বড় ছেলে জ্যাক পার্সিকে বলে বাবা, তুমি তো এই কদিন হলো ঘরে এসেছো, আবার চলে যাবে? তুমি তো পুরো জীবনটাই জঙ্গলে জঙ্গলে কাটিয়েছো, আমাদের কথা একবারও ভেবেছো? একথা শুনে পার্সি জ্যাককে একটা চড় মারে। সে তার ছেলের কথায় খুব কষ্ট পায়। তারপর পার্সিকে যুদ্ধস্থানে দেখা যায়, যেখানে এক মহিলা ছিল যিনি ভবিষ্যতের কথা বলতে পারতেন। তাই পার্সি তার কাছে যান নিজের ভবিষ্যতের কথা জানবার জন্য। মহিলাটি পার্সিকে বলে আপনি জঙ্গলে যেতে ভালোবাসেন, আপনি কিছু খোঁজবার চেষ্টা করছেন, আপনি যা ভাবেন তার থেকেও অনেক বেশি কিছু আপনি খুঁজে পাবেন, আর সেটাই হবে আপনার নিয়তি। যুদ্ধে পার্সি ক্লোরিন গ্যাসের শিকার হয়, যার ফলে তার চোখগুলো নষ্ট হয়ে গেছিল, কিন্তু ডাক্তারের কথা অনুযায়ী কয়েক মাসের মধ্যে তার চোখ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, কিন্তু আর কোনোদিনও সে জঙ্গলে যেতে পারবে না। যুদ্ধে পারদর্শিতার জন্য পার্সির প্রমোশন হয়ে যায়। এরপর পার্সি কয়েক বছর তার পরিবারের সাথেই কাটায়। একদিন তার বড় ছেলে জ্যাক রাইফেল চালানো প্র্যাকটিস করছিল। সেই সময় জ্যাক তার বাবাকে বলে ওই প্রাচীন শহরকে খুঁজে বের করাটা খুবই দরকার, যেটা তোমার স্বপ্ন ছিল, আর আমি জানি তুমি পারবে, আর এবার আমি তোমার সাথে যেতে চাই। তাছাড়া তোমার চোখ তো সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। একথা শুনে পার্সি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়, কিন্তু জ্যাক তার মাকে রাজি করাতে না পারলেও পার্সির বলাতে সেও রাজি হয়ে যায়। এরপর পার্সি কস্টিনের কাছে যায়, কিন্তু কস্টিন পার্সিকে বলে যে সে আর ওই জঙ্গলে যেতে পারবে না, কারণ তার এখন একটা পরিবার আছে। এরপর দেখতে দেখতে 2 বছর কেটে যায়। একটি প্রেস কনফারেন্সে পার্সি বলে আমি পুনরায় আবার জঙ্গলে ওই প্রাচীন সোনার শহর জেডকে খুঁজতে যাব, আর এবার আমার একমাত্র সঙ্গী হলো আমার বড় ছেলে জ্যাক। পার্সি বলে আমাদেরকে আমেরিকার কিছু সংসদ থেকে সাহায্য করবার জন্য রাজি হয়ে গেছে। একটি রিপোর্টার তাদেরকে বলে আরজিএস তাদেরকে সাহায্য করতে চায়। এরপর পার্সি ওই রয়্যাল জিওগ্রাফি সোসাইটিতে যায়, যেখানে তাকে সোনার পদক দিয়ে সম্মানিত করা হয়। পার্সি প্রেসিডেন্টকে একটি কম্পাস দেয় আর বলে যখন আমরা ওই সোনার শহর জেডে পৌঁছে যাব, তখন এই কম্পাসটা আমি সংকেত হিসেবে আপনার কাছে পাঠাবো। আপনি বুঝে যাবেন যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি। এরপর পার্সি ও তার ছেলে জ্যাক তাদের পরিবারকে আলবিদা জানিয়ে পুনরায় বেরিয়ে পড়ে সোনার শহরের খোঁজে। সময়টা 1925। পার্সি ও জ্যাক সেই নদী দিয়ে যেতে থাকে। পার্সি তার স্ত্রী ন্যায়নাকে একটি চিঠি পাঠায়, যাতে লেখা ছিল আমি আর জ্যাক ঠিকঠাকভাবেই ওই আদিবাসীদের এলাকায় পৌঁছে গেছি। জ্যাক খুব বাহাদুরির সাথে এগোচ্ছে, সব কিছু ঠিকঠাক চলছে। আদিবাসীদের কাছ থেকে জানতে পেরেছি যে জঙ্গলের মধ্যে একটা পাহাড় আছে, ওখানে গেলেই আমরা ওই সোনার শহরটি পেয়ে যেতে পারি।
তুমি চিন্তা করো না, আমরা খুব তাড়াতাড়ি ফিরব। যদি আমরা নাও ফিরি, তুমি ভেঙে পড়বে না, নিজেকে শক্ত রাখবে। এটি তোমার পার্সি। এদিকে পার্সি ও জ্যাক জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় একদল বন্য আদিবাসী তাদেরকে তাড়া করে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু সেই সময় সেখানে আরও অন্য এক শ্রেণীর আদিবাসী চলে আসে। তখন তারা পার্সি ও জ্যাককে বন্দি করে নেয়। পার্সি তখন জ্যাককে বলে, চিন্তা করো না, আমাদের সাথে কোনো খারাপ কিছু হবে না, চিন্তা করো না। তারপর রাত হলে তাদেরকে কি একটা খাওয়ানো হয়। তখন জ্যাক বলে, এবার আমরা মরে যাব। পার্সি জ্যাককে বলে, জীবন হলো একটা বড় রহস্য। আমরা এই দুনিয়ার সম্বন্ধে খুব কম জানি, কিন্তু আমরা এমন একটা অভিযান করেছি যেটা মানুষ স্বপ্নেতেও ভাবতে পারে না। আর এই অভিযান থেকে আমরা অনেক জ্ঞান লাভ করেছি। তারা জ্ঞান হারাতে থাকে। তখন পার্সি ও জ্যাককে ওই আদিবাসীরা জাগিয়ে কোথাও যেন নিয়ে যাচ্ছিল। তখন পার্সি তার পরিবার ও তার গোটা জীবন কাহিনীকে ভাবতে থাকে। আর ওই দিনের পর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এভাবে অনেক বছর কেটে যায়। এরপর নায়নাকে দেখানো হয় ওই রয়্যাল জিওগ্রাফি সোসাইটির প্রেসিডেন্টের সাথে কথা বলতে। তখন নায়নার অনেক বয়স হয়ে গেছিল। নায়না প্রেসিডেন্টকে বলে যে তার কাছে একজন ব্রাজিলিয়ান এসেছিল। সে নাকি পার্সি ও জ্যাককে ওই আদিবাসীদের সাথে থাকতে দেখেছে। একথা শুনে প্রেসিডেন্ট বলে, আমরা অনেক খুঁজেছি, কিন্তু তাদের কোনো খোঁজ পাইনি। তারপর নায়না একটি কম্পাস প্রেসিডেন্টকে দেখায় এবং বলে এটা ওই ব্রাজিলিয়ান তাকে দিয়েছে। প্রেসিডেন্ট কম্পাসটা হাতে নিয়েই তার পার্সির কথা মনে পড়ে যায়। সে বলেছিল সে যদি ওই সোনার শহর জেডে পৌঁছে যায়, তাহলে এই কম্পাসটা সে তার কাছে সংকেত হিসেবে পাঠাবে। তারপর অনেক বছর কেটে যায়। নায়না পার্সি ও জ্যাকের কোনো খোঁজ পাননি। 1954 সালে নায়না ফারসিটের মৃত্যু হয়। তারপর অনেক রকম কথা শোনা যায় যে পার্সি ও জ্যাক হয়তো ওই সোনার শহরের খোঁজ পেয়েছে, তাই তারা সেখান থেকে আর ফিরতে চায় না। আবার অনেকে মনে করেন যে তাদেরকে ওই বন্য আদিবাসীরাই মেরে ফেলেছে। তো বন্ধুরা, মুভিটি এখানেই শেষ হতে দেখা যায়। আজও হয়তো অ্যামাজনের জঙ্গলে এরকম কত প্রাচীন সভ্যতা লুকিয়ে আছে তা কেউ জানে না। তো বন্ধুরা, পার্সি ফরসেটের জীবনের ঘটনাকে কেন্দ্র করে বানানো দ্য লস্ট সিটি অফ জেড মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।